আপু আদর খাবো। কুত্তা, আমি তোর আপু নই, বউ। ওই হলো যখন তখন যেমন তেমন। এখন কিন্তু একদম দুষ্টুমি করবি না, তোকে আমি বলে দিয়েছি। যখন তখন এসব করার মুড আমার থাকে না। তাতে কি, আমার তো মুড আছে। তাছাড়া তোমাকে আদর করতে ইচ্ছে করছে, তাহলে কি আমি কাছে আসবো না বল? কিন্তু আমার কোনো ইচ্ছে নেই তোকে আদর করার কিংবা তোর থেকে আদর নেওয়ার। দেখ, এখন আমি কাজ করছি, তুই আমাকে কাজ করতে দে। সব সময় কাজ করে তো আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো। বিয়ের আগে যেমন পড়ালেখার অজুহাতে আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছো, এখন কাজের অজুহাতে থাকছো। তাহলে আমাকে ভালোবাসবে এটা কবে বল? অনন্যা, আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাহলে এটা আবার বলে দিতে হবে? তুমি আমাকে কেমন ভালোবাসো সেটা আমার জানা আছে, তাই এখন আর এগুলো বলতে হবে না। দেখো, আমি তোমাকে বলছি, এখন আমাকে আদর দিতে হবে। এখন তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করছে, তুমি আসবে কিনা বলো? সোনা, দেখো, এখন দিনের বেলা, তাছাড়া আজকে ছুটির দিন, বাসাতে সবাই আছে। এই অবস্থাতে আদর করা যাবে না সোনা। রাতে তো অনেক আদর দিয়ে দিলাম, তাহলে এখন তুমি এরকম দুষ্টুমি করছো কেন? এখান থেকে যাও না সোনা। দেখো, ডাইনিং রুমে যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে, তখন কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে। আমার বউকে আমি আদর করব তাতে কার কি? তাছাড়া আসলেই বাকি, আমরা কি ভয় পাই নাকি? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? না, ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু লজ্জার বিষয় আছে। যখন তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলবে, আর যদি উল্টাপাল্টা কোনোভাবে ভেবে দেখে ফেলে, তখন কিন্তু লজ্জায় আমাকে শেষ হয়ে যেতে হবে। সেটা তুমি খুব ভালো করেই জানো। স্বামীর কাছে স্ত্রীর এত লজ্জা কিসের, হ্যাঁ? তাছাড়া তুমি সবসময় লজ্জা শরমের কথা বলে আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করো। আমি কি খুব বেশি দুষ্টামি করে ফেলি তোমার সাথে? নাকি তুমি আমার দ্বারা কোনোভাবে কষ্ট পাও বলো? আর আমি কি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করি বলো? তাহলে সেটা আমাকে সরাসরি বলে দাও, তারপর এমন করে ইগনোর করার কিছু নেই। ইকরাম, আমি তোমাকে ইগনোর করতেছি না। তুমি কেন বুঝতে পারো না যে এইগুলো সবসময় সব জায়গায় সম্ভব না? তাছাড়া এখন এইগুলো করার মুড নেই। রাতে তো কত আদর দিলাম, তাহলে তোমার তখনকার আদরে হয়নি নাকি? এখন আরও বেশি আদর চাই বলো? তোমার কি সবসময় এগুলোই করতে ইচ্ছে হয় নাকি? রাতেরটা রাতে গেছে, এখনকারটা এখন লাগবে। আর রাতে যে আদরটা দিয়েছো, ওটাতে আমার পেট ভরেনি, এখন আমার আরও আদর লাগবে। তাই এখন তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। তাছাড়া সবসময় এগুলো করতে ভালো লাগে সেটা নয়, কিন্তু আজকে ছুটির দিন। তাছাড়া কলেজে যখন থাকি, তখন তো তোমাকে কাছে টেনে নিতে পারি না, সেটা তুমিও খুব ভালো করেই জানো। এখন তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে, তাহলে কি আমি সেটা প্রকাশ করব না? না, নাকি আমার ভালোবাসাটা তোমার কাছে প্রকাশ করাটা অন্যায় হয়েছে বলো? দেখো ইকরাম, এখন কিন্তু এই দুষ্টুমি খুনসুটি করার সময় নয়। সকালবেলা কিন্তু অনেকক্ষণ দুষ্টুমি করেছো, রাতে করেছো, আমি কিন্তু তাতেও বাধা দেইনি। আমি জানি তুমি সবসময় আমাকে কাছে পেতে চাও, কিন্তু সবসময় সব কিছু সম্ভব বলো? তারপরও তুমি সেটা কেন বুঝতে চাও না? কি করলে তুমি বুঝতে পারবে বলো তো, যে এইগুলো সব জায়গায় সম্ভব হয় না? তারপরও তুমি এই পাগলামিটাই করতে থাকো। আর কত বাচ্চামি করবে বলো? দুদিন পর তো বাচ্চার বাবা হবে, তাহলে এখন অন্তত এই বাচ্চামি করা বন্ধ করো। বউয়ের সাথে রোমান্স যখন তখন যেখানে সেখানে করা যায়, এতে কার কি? তাছাড়া বাচ্চার কথা বলতেছো, হ্যাঁ? বাচ্চা নিতে গেলে তো বাচ্চামি করতেই হবে, দুষ্টামি করতেই হবে, না হলে বাচ্চাটা আসবে কি করে? তুমি বুঝতে পারো না? আমার বাচ্চা অনেক পছন্দ। তাছাড়া আমাদের কিউট আর গোলগাল একটা বেবি আসবে, যে কিনা তোমার মতো হবে। উফ, তোমাকে আমি বোঝাতেই পারছি না। এই পাগলামিটা করো না প্লিজ। সোনা, যাও না এখান থেকে। তুমি যে এরকম করে দুষ্টুমি করতে থাকলে হুটহাট করে কেউ এসে দেখে ফেলবে। দূর থেকে বলতেছি, তাতেই দুষ্টুমি করা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কাছে এসে ভালোবেসে দেখাচ্ছি কিভাবে ভালোবাসতে হয়। তাছাড়া তুমি তো আমাকে দূরে সরিয়ে দাও সব সময়। দেখো, আমি তোমাকে কত বেশি ভালোবাসি, যার জন্য তোমাকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করি। তুমিও বুঝতে পারবে যে আমি তোমাকে কত বেশি আদর করতে চাই, কত বেশি ভালোবাসতে চাই। বাবু, আমি সেটা জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে আর বুঝিয়ে দিতে হবে না। তুমি আমাকে ভালোবাসো বলেই আমি তোমার ভালোবাসায় সায় দিয়ে এখন আমরা দুজনে এক হয়েছি। আর আমরা দুজন দুজনকে এত বেশি ভালোবাসি, যার জন্য দুজনে এখন একই বাসাতে থাকি আর স্বামী স্ত্রী হয়ে গেছি। তাহলে এরপর আর বোঝাতে হবে কেন? তুমি এখান থেকে যাও, তারপর যদি কেউ দেখে ফেলে অনেক ঝামেলায় পড়তে হবে। দেখলে দেখবে, তাতে কার কি? তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি বলো, তাহলে ভালোবেসে ভালোবাসার মানুষটার আদরটা নিতে পারবো না? তুমি এত ভয় পাও কিসের জন্য? নাকি আমাকে তুমি ভালোবাসো না বলো? আমার ভালোবাসাটা তোমার চাই না, তুমি সেটা আমাকে একটাবার বলে দাও। তারপরও এরকম করে ইগনোর করো না। তুমি আমাকে যেমন করে ইগনোর করতে শুরু করেছো, আমার তাতে মনে হচ্ছে যে তোমার কাছে আমার ভালোবাসাটা সহ্য হয় না, অসহ্য মনে করো তুমি আমাকে। ইকরাম,
আমি কিন্তু একটা কথাও বলিনি যে তোমার ভালোবাসাটা আমার কাছে অসহ্য মনে হয় কিংবা এখন তোমাকে আমার পুরনো লাগে। তুমি সবসময় এরকম দুষ্টুমি করতে থাকো। সবসময় দুষ্টুমি করার মুড কি থাকে? তোমাকে আমি সেটা বোঝাতে পারি না? তুমি তারপরও খালি সেই দুষ্টুমিটাই করতে থাকো। প্লিজ সোনা, যাও না এখান থেকে। একরাম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিশা এদিকে ওদিকে কাজ করছে। তখন খেয়াল করল ডাইনিং রুমে কেউ নেই, আর সবেমাত্র সবাই খাওয়া দাওয়া করে রুমের দিকে গেছে, আর এখন এই সময়টাতে এখানে কেউ আসবে না। তাই ইকরাম হুটহাট করে গিয়ে নিশাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল। তারপর ঘাড়ে আর গলায় কয়েকটা কিস দিয়ে দিতেই সাথে সাথে নিশা খানিকটা রেগে গেল। তারপর ইকরামকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পেটের ওপর হাত স্লাইড করে দিল আর গলায় অনবরত নাক খুঁজতে শুরু করল, যার জন্যে একটু শিউরে উঠল নিশা। তারপর নিশার মনে পড়ল ওরা ডাইনিং রুমে আছে। তখন নিশা ইকরামকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল আর রাগে কণ্ঠে বলতে শুরু করল, আসলেই তোমার কোনো কমন সেন্স নেই। তুমি আসলে একটা বাজে ছিলে। আসলেই তোমার কোনো কাজকর্ম ঠিকঠাক হয় না। তোমাকে যেটা করতে বারণ করি তুমি সেটাই বারবার করো। তোমাকে আর কত বোঝাতে হবে? এগুলো করতে হয় না। সবসময় আমার কি মুড বলে কোনো কিছু নেই, নাকি আমার ইচ্ছার কোনো দাম নেই তোমার কাছে যে তুমি যখন যেটা করতে বলবে আমাকে তখনই সেটা করতে হবে? তোমাকে আমি এতটুকু বোঝাতে পারি না যে তুমি এগুলো করলে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, কষ্ট হয়? তুমি সেটা বোঝার চেষ্টাই করো না। সব সময় খালি আমাকে এমন করে বাজে পরিস্থিতির মুখে ফেলো। তোমাকে আর কত করে বোঝাবো যে এগুলো আমার দ্বারা আর পসিবল হচ্ছে না? তুমি যে দুষ্টুমিটা করো এই দুষ্টুমির কোনো মানেই হয় না। এগুলো এখন আর আমার সহ্য হচ্ছে না, তারপরও তুমি এগুলোই করতে থাকো। নিশা এক গাদা কথা ইকরামকে শুনিয়ে দিল। তখন ইকরাম মাথা নিচু করে রইল। তারপর যখন একটু শান্ত হলো তখন ওর দিকে একবার তাকিয়ে বলতে শুরু করলো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, ওই জন্য ভালোবেসে এরকম করে বারবার তোমাকে কাছে টেনে নেই, তোমাকে ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি। তাছাড়া তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না বলো? তাহলে এত অসহ্য লাগে কেন আমার ভালোবাসাটা তোমার কাছে? নিশা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। ইকরামের এইরকম ধারা অসহায় কণ্ঠের কথা শুনে ওর মেজাজটা আরও খারাপ হয়ে গেল। ইকরাম জবরদস্তি করেছে, তার উপর আবার এমন করে এরকম একটা কথা বললে চারজনের নিশা প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বলতে শুরু করলো, আসলেই তোকে ভালোবাসাটাই আমার ভুল ছিল। তোকে ভালোবেসে বিয়ে করাটা আমার অন্যায় ছিল, যার জন্য এখন আমাকে পস্তাতে হচ্ছে। সবাই ঠিকই বলে যে সিনিয়র জুনিয়র কখনো সম্পর্ক হতে পারে না। তোকে আমি বিয়ে করে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। তোকে আমি যত বেশি সুযোগ দেই বোঝানোর, তুই সেটা আমাকে না বুঝিয়ে উল্টে আমাকে বোঝানোর চেষ্টা করিস। তোকে আমি বোঝাতে পারি না যে এগুলো করলে আমার খারাপ লাগে, তুই তারপরও এগুলোই করতে থাকিস। তোকে আর কত বোঝাতে হবে বল? তুই কি বাচ্চা? তুই এতটা ন্যাকামি সাজার চেষ্টা করিস? তুই কি চাস সবসময় আমি তোর সাথে এগুলো করি? তাহলে তোর কি আমাকে পতিতা বলে মনে হয়? আমাকে রক্ষিত করে রেখেছিস তোর, যার জন্য আমাকে তোর সাথে সবসময় এগুলো করতে হবে? নিশার এরকম ধারা কথা শুনে ইকরামের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। ও একদম অসহায়ভাবে নিশার দিকে তাকিয়ে রইল। তারপর ইকরাম অসহায়ভাবে ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, বিরক্ত প্রকাশ করছিলে তাতেই হতো, কিন্তু এরকম বাজে কথা বলার কি দরকার ছিল? এই কথাটা আমার সারা জীবন মনে থেকে যাবে। এমন কিছু না বললেও পারতে। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে আসতাম, কিন্তু আমার ভালোবাসাটা যে তোমার কাছে এত বেশি অসহ্য মনে হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। আসলেই ঠিকই বলেছ, আমার শারীরিক চাহিদাটা একটু বেশি, এই জন্য তোমাকে বারবার কাছে টেনে নিই। ইকরাম সেখান থেকে চলে যেতে গেলে এবার নিশা হুটহাট করে ভাবতে লাগলো, ইস, এটা কি বলে ফেলেছে যার জন্যে ও এমন করে কষ্ট পেল। বেশ কিছুক্ষণ ভেবে তারপর হুটহাট করে ওর মনে পড়ে গেল ইকরামকে কি একটা বাজে কথা বলে ফেলেছে যার জন্য এত কষ্ট পেয়েছে। নিশা গিয়ে ধপাস করে সোফায় বসে পড়ল আর বলতে লাগলো, ইস, কি একটা বাজে কথা বলে ফেললাম ইকরামকে, যার জন্য ও হয়তোবা এখন রাগ করে আছে। আমিও নাকি সব উল্টাপাল্টা কথা বলে ফেলি, কখন কি করে ফেলি সেটা নিজেও জানি না। হয়তো ইকরাম এখন দুষ্টুমি করতেছিল, তাতে কি এমন ক্ষতি ছিল? আর ওই বা সবসময় এরকম করবে কেন? ওকে আমি বোঝাতে পারি না এগুলো করলে আমার খারাপ লাগে, কিন্তু সেটাই করতে থাকে। ওকে আমি বোঝাতে পারলাম না যে আমার সবসময় মুড থাকে না এগুলো করার, কাজকর্ম করার সময় যদি এগুলো করে তখন খারাপ লাগে, আর ও সেটাই করে। কি করব এখন? ওকে তো বোঝাতে হবে। আর তাছাড়া হয়তো অনেক বেশি রেগে আছে, তাহলে কি হবে এখন? ইকরাম কথাগুলো বলে আর কোনো কাজে মনোযোগ দিতে পারল না। ও চুপচাপ কিছুক্ষণ বসে থেকে তারপর রুমে আসলো। খেয়াল করল ইকরাম কপালের উপর হাত দিয়ে বিছানায় শুয়ে আছে। তখন নিশা ইকরামের পাশে বসল। তারপর হাতের উপর একটা হাত রাখতেই ইকরাম একবার ওর দিকে তাকিয়ে তারপর আবার হাতটা সরিয়ে নিতেই নিশা বলতে লাগলো,
খুব বেশি খারাপ লেগেছে জান আমার ওই কথাটায়। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো ওরকম কথা বলবো না। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এরকমভাবে বাজেভাবে তোমাকে এরকম বাজে কথা শোনাবো না। আমাকে একটাবার মাফ করে দাও জান, আমি অন্যায় করে ফেলেছি। প্লিজ সোনা, তুমি আমার উপর রাগ করে থেকো না। ইকরাম কোনো কথা বলছে না। নিশা বারবার শুধু ইকরামের সাথে কথা বলার চেষ্টা করছে। একসময় ও উঠে বসল আর বলতে লাগলো, সবসময় শুধু আপনি বলেন, আমার ইচ্ছে আপনার কাছে কোনো দাম নেই। আপনি বলতে থাকেন, আমি শুনছি। আপনার যা ইচ্ছে আপনি বলেন, কিন্তু আমার আর এসব শুনলেও কিছু যায় আসে না। তাছাড়া আমি তো বুঝতে পেরেই গেছি যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। কিন্তু একটা কথা কি জানেন, ভালোবাসাটা না এত সহজ না। আপনি আজকে যে কথাগুলো বলেছেন না, এই কথাগুলো সারা জীবন আমার মনে থেকে যাবে, আর এগুলো আমি ভুলতে পারবো না। এই কথাগুলো আমার হৃদয়ে সারা জীবন আটকে থাকবে। আপনাকে আমি বোঝাতে পারলাম না যে আপনাকে আমি কিসের জন্য কেন কাছে টেনে নিই। কিসের জন্য কাছে টেনে নাও আমাকে একটু বলো। আর কেন এরকম দুষ্টুমি করতে থাকো সব সময় বলবে? নিজের বউকে কাছে টেনে নেওয়াটা আর এরকম তার সাথে দুষ্টুমি করাটা কি অন্যায়? আপনার কাছে সেটা অন্যায়? আমি ভাবি যে আপনি হয়তো আমার ওপর অনেক বেশি রাগ অভিমান দেখান। আপনি হয়তো কখনো কখনো আমাকে ছেড়ে দূরে চলে যেতে পারেন। আপনি হয়তো আমাকে একটা সময় ভুলে যাবেন। ওই জন্য আপনার সাথে সবসময় দুষ্টুমি করতে থাকি। আপনি যেন এগুলো বলতে না পারেন। আপনার কাছে যেন এগুলো একটা সময় স্মৃতি হয়ে যায়। আর হুটহাট করে আমাদের মাঝে কিছু একটা হলো, যেন আপনি আমার বেবির আম্মু হয়ে যান, তারপর যেন আমাকে ছেড়ে যেতে না পারেন। একটা বেবি হলে চলে আসলে হয়তো তখন আপনি ওর মুখের দিকে তাকিয়ে আমার সাথে থেকে যাবেন, কারণ আমার অনেক বেশি ভয় হয় যে আপনি আমাকে হয়তো কখনো ভুলে যাবেন। ওই জন্য আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি বলেই এরকম করে বারবার কাছে টেনে নিই। কিন্তু বুঝতে পারিনি যে আপনার কাছে আমি এখনই অসহ্য হয়ে গেছি, যার জন্য আপনি আর আমাকে নিজের কাছে আসতে দেন না। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে এগুলো কখনোই করব না। অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, এসব করে আমার ভুল হয়ে গেছে। আপনি একবার আমাকে মাফ করে দিন। আমি আজকের পর থেকে এগুলো করব না কখনো। ইকরামের এরকম ধারা কথায় নিশা কান্না করে দিল। তারপর হুটহাট করে ওকে জড়িয়ে ধরল আর বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে উঠতে লাগলো আর বলতে লাগলো। তখন ইকরামকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। নিশা আসলে ইকরামকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, বাবু অন্যায় করে ফেলেছি, তার জন্য শাস্তি দাও, আর কখনো এরকম করব না। আমি জানি তুমি আমাকে এত বেশি ভালোবাসো। আমি ভাবলাম তুমি দুষ্টুমি খুনসুটি করো। তাছাড়া কলেজে যেটুকু ভালোবাসা দেখতে পেতাম, বিয়ের পর থেকে যে তুমি আমাকে এত বেশি ভালোবাসো সেটা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে শাস্তি দাও, বাবুর আম্মু বানিয়ে দাও, তারপরও আমি আর কোনো কথা বলবো না। দরকার হলে তুমি 11টা বেবির আম্মু বানিয়ে দাও, এরপরও এমন করে দূরে সরিয়ে দিও না। নিশার এরকম ধারা কথায় ইকরাম খিক করে হেসে দিল। তারপর ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনার উপর না রাগও করে থাকা যাবে না। আপনার উপর একটু অভিমান করব কি? আপনি নিজেই কান্নাকাটি করে পুরো শেষ হয়ে যান। কেন? আমার বরটা আমার ওপর রাগ করে থাকবে কেন? আমি যদি রাগ দেখাই, সে আমার ওপর রাগ দেখিয়ে দরকার পড়লে আমার রাগটা ভাঙিয়ে দেবে। তারপরও রাগ করে থাকবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি আর রাগ করিনি, এখন কান্নাকাটি করো না। তুমি থামাও। আমি কোনো কিছু থামাতে পারি না। আচ্ছা বুঝেছি, রাগ করে আছো তো, আজ আমি রাগ ভাঙিয়ে দিচ্ছি। নিশা কথাটা বলতেই ইকরামকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর ওর বুকের ওপর উঠে গেল। ইকরাম কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু নিশা তার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রেখে দিল। কয়েক সেকেন্ড পর যখন সরালো, তখন ইকরামের চোখে অন্যরকম একটা চমক। এটা কি করছো? পাগল হয়েছো নাকি? এখন দিনের বেলা, বাসায় সবাই আছে। থাকবে, আমি তো আর কিছু করছি না, শুধু আমার স্বামীর রাগ ভাঙাচ্ছি, তাতেও কি বারণ আছে? ইকরাম কিছু বলতে পারল না, শুধু নিশার চোখের দিকে তাকিয়ে রইল। নিশা আবার ঝুঁকে পড়ল। এবার কপালে একটা ঠান্ডা ঠান্ডা চুমু দিয়ে বলল, জানো, তুমি যখন বললে যে আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারি, তখন খুব খারাপ লেগেছিল। তুমি কেন মনে করো আমি তোমাকে ছেড়ে যাব? কারণ তুমি অনেক ভালো, তোমার অনেক বড় স্বপ্ন আছে। আর আমি তো তোমার ছোট ভাইয়ের বন্ধু ছিলাম। কলেজে যখন প্রথম দেখি তুমি সিনিয়র, আমি জুনিয়র, ভেবেছিলাম এত বড় স্বপ্ন নিয়ে মেয়েটা কি কখনো আমার দিকে তাকাবে? তাকিয়েছি তো, শুধু তাকাইনি, বিয়ে করেছি। কিন্তু এখনও মাঝে মাঝে ভয় হয়। তুমি যখন আমার থেকে দূরে সরে থাকতে চাও, কাজের অজুহাতে আমাকে এড়িয়ে চলতে চাও, তখন মনে হয় হয়তো আমার ভালোবাসাটা তোমার কাছে যথেষ্ট না। নিশা ইকরামের মুখের উপর হাত রাখল, তারপর খুব সাবধানে বলল, তুমি জানো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কি? এই যে তুমি, যে আমাকে এতটা ভালোবাসো যে প্রতিদিন নতুন করে বোঝাতে চাও। আমি শুধু ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে। সংসার, কলেজ সব কিছু ম্যানেজ করতে গিয়ে আমি ভুলে যাই তুমিও চাও কিছু সময় শুধু আমার জন্য।
কিন্তু সেটা মানে এই না যে আমি তোমাকে কম ভালোবাসি। তাহলে তাহলে আমি এখন বলছি, তুমি যতবার কাছে আসতে চাইবে আমি ততবার কাছে আসব, কিন্তু একটু সময় দাও। সব কিছুর একটা সময় আছে। ঠিক যেমন এখন ডাইনিং রুমে কেউ আসতে পারে, তখন লজ্জায় আমি মরে যাই। এটা কি বোঝা কঠিন? ইকরাম মাথা নেড়ে বলল, বুঝি, কিন্তু তার চোখের কোণে এখনও একটা বিষণ্ণতা লেগেছিল। নিশা তা দেখতে পেল। কি হয়েছে? এখনও মনে কষ্ট নিয়ে বসে আছো? না মানে, তুমি যা বললে সেটা। ওই কথা? তুমি কি সত্যি মনে করছো আমি তোমাকে পতিতা মনে করি? ইকরাম চুপ করে রইল। নিশা তার হাত ধরে নিজের বুকে রাখল। এই হৃদয়টা শুধু তোমার জন্য স্পন্দিত হয়, আর কখনো কখনো মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যায়, কিন্তু সেটা আমার মনের কথা না। তুমি কি আমাকে ক্ষমা করবে? ইকরাম তার চোখের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর মৃদু হেসে বলল, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি আগেই, শুধু নিজেকে বুঝাতে সময় লাগছে যে এতটুকু বলার পরেও তুমি আমার কাছেই আছো। নিশা ইকরামের বুকের উপর থেকে নামল, পাশে শুয়ে ইকরামের হাত নিজের হাতে নিয়ে বলল, জানো, আমাদের একটা বেবি হলে কেমন হয়? ইকরাম চমকে উঠে বসল, নিশার থেকে তাকিয়ে বিশ্বাস করতে পারছে না এমন ভঙ্গিতে বলল, সত্যি? তুমি এখন রাজি আছো? রাজি তো আগেই ছিলাম, কিন্তু কলেজ শেষ করি, একটু সেটেলড হই, এসব ভাবনায় সময় চলে গেল। কিন্তু আজকে যখন তুমি বললে ভয় পাও আমি চলে যাব, তখন মনে হলো আর দেরি না করাই ভালো। তুমি যদি চাও। ইকরাম নিশাকে জড়িয়ে ধরল, তারপর কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি জানো না আমি কতদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষায় আছি। জানি, সেদিন তোমার মা বাচ্চা প্রসঙ্গ তুলেছিলেন, তখন তোমার চোখের দিকে তাকিয়ে বুঝেছিলাম। তাহলে এতদিন বলনি কেন? বলতে ভয় করছিল, যদি তুমি মনে করো আমি শুধু তোমাকে আটকে রাখার জন্যই বাচ্চা নিতে চাইছি। ইকরাম নিশার চিবুক ধরে তার চোখের দিকে তাকালো। তুমি আটকে রাখো মানে? তুমি তো আমার জীবন, তুমি ছাড়া আমি কোথাও যেতে চাই না, কখনো চাইব না। নিশা একটু হাসল, তারপর বলল, তাহলে শুরু করি প্ল্যানিং। মানে? মানে আগে তো তোমাকে অভ্যাস ছাড়তে হবে সারাক্ষণ আদর করার। ইকরাম থতমত খেয়ে গেল। নিশা তার মুখের ভাব দেখে হেসে ফেলল। মজা করছি, কিন্তু সত্যি কথা, প্রেগন্যান্সির সময় শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, আর বেবি আসার পর তো তুমি আর আগের মতো আমাকে পাবে না। আমি সব মানতে রাজি, শুধু তুমি আমার কাছ থেকে দূরে যেও না। কে বলল আমি যাব? এই জীবনে আর কোথাও যাব না। তুমি আছো এখানে, এইটুকুই আমার পৃথিবী। ইকরাম নিশাকে আবার জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরবতা, তারপর নিশা বলল, কিন্তু একটা কথা। কি? আমাকে আগের মতোই আদর করতে পারবে, তবে জায়গা বুঝে। ডাইনিং রুমে না প্লিজ। ইকরাম হাসল। ডাইনিং রুমে না, কমিটেড। আর সবার সামনে না? সবার সামনে না, কমিটেড। আর আমি যখন কাজ করি তখন না, কাজের সময় না, কমিটেড। আর রাত জেগে জেগে মুভি দেখার সময় আদর করবে, কথা দাও। মুভি দেখার সময়? এইটা তো আনফেয়ার। মুভি দেখার সময় তো আদর করতেই হয়। তাহলে মুভি দেখার সময় আদর করতে পারবে, কিন্তু শব্দ করতে পারবে না। শব্দ না করে আদর, এটা কি সম্ভব? সম্ভব হতে হবে, নইলে বেবির সামনে লজ্জায় মরবে। ইকরাম মুচকি হাসল, তারপর বলল, আচ্ছা, তুমি কি সত্যি সত্যি বেবি চাও, নাকি শুধু আমাকে শান্ত করার জন্য বলছো? নিশা একটু চুপ করে রইল, তারপর গম্ভীর হয়ে বলল, আমি সত্যি চাই তোমার মতো একটা বেবি। তোমার চোখ, তোমার হাসি, আমি সেটা অনুভব করতে চাই। ইকরাম কিছু বলল না, শুধু নিশাকে জড়িয়ে ধরে রইল। তার হাত নিশার পেটের ওপর রাখল। সেখানে এখনও শূন্যতা, কিন্তু মনে হলো যেন ইতিমধ্যে কোন এক অলৌকিক উপস্থিতি টের পাচ্ছে। তুমি জানো, আমি প্রথম যখন তোমাকে দেখি কলেজে, হ্যাঁ, তখন তুমি আমাদের সিনিয়র। তুমি স্টেজে গান গাইছিলে। আমার মনে আছে তুমি সাদা শাড়ি পরেছিলে, গলা থেকে কাঁধ অবধি ওড়না পরেছিল, লাল কাঁচের চুড়ি, চোখে কাজল। আমি তাকিয়েছিলাম। তুমি তখন ক্লাস 8-এ পড়ো। 9, 8-এ পড়তাম না, 9-এ উঠেছিলাম সবে। ও হ্যাঁ, 9। তখন আমার মনে হয়েছিল ছোট্ট একটা বাচ্চা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি বাচ্চা ছিলাম না, ছিলে, এখনও বাচ্চা। তাহলে বাচ্চা মানুষ বাচ্চার বাবা হব কি করে? নিশা হাসল, তারপর বলল, বাচ্চা মানুষ বাচ্চার বাবা হয়, এতে অসুবিধা নেই। ইকরাম তার কপালে চুমু খেল, তারপর বলল, আমি তোমাকে তখনই পছন্দ করে ফেলেছিলাম। ওই বয়সে? এত ছোট বয়সে?
ছোট বয়সে কি পছন্দ করা যায় না? যায়, কিন্তু ভালোবাসা বোঝা যায় না। আমি বোঝাতে পারতাম না, কিন্তু অনুভব করতাম। যখনই তুমি কলেজ করিডোরে হেঁটে যেতে, আমার মন ছুটে যেত তোমার পিছু পিছু। ক্লাস ফাঁকি দিয়ে বসে থাকতাম কমন রুমে, যেখানে তুমি আসতে। তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ভান করে তোমাকে দেখতাম। নিশা বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। এতদিনে বলেলে? বলতে সাহস পাইনি। তুমি তো বড় মেয়ে, ভালো ছাত্রী, সিনিয়র, আর আমি তখন ক্লাস 9-এর ফুচকা বালক। ফুচকা বালক না, তুমি ছিলে আমার ছোট ভাইয়ের বন্ধু। প্রথমে তোমাকে সেভাবেই দেখতাম। কখন বদলালো? নিশা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ইকরামের হাত শক্ত করে ধরে বলল, যেদিন তুমি আমার জন্য ফুল এনে আমার হাতে দিয়েছিলে, সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম। আমি দেখতে পেয়েছিলাম তোমার হাত কাঁপছিল, ফুলগুলো ধরতে গিয়ে ফেলে দিয়েছিলে, তারপর মাটি থেকে কুড়োতে কুড়োতে লজ্জায় লাল হয়ে গিয়েছিলে। তুমি হেসেছিলে। হেসেছিলাম, কিন্তু মনে মনে বলেছিলাম, এই ছেলেটা সত্যি খুব ভালোবাসে। ইকলম কিছু বলল না, শুধু নিশার হাত নিজের বুকে চেপে ধরল। নিশা অনুভব করল তার হৃৎস্পন্দন, দ্রুত, অস্থির, তার মতোই। সন্ধ্যা নামতে শুরু করেছে। জানালা দিয়ে মৃদু আলো এসে ঘরের মেঝেতে লেপ্টে আছে। বাইরে কোথাও পাখি ডেকে উঠল। নিশা বিছানা থেকে উঠে বসল। তারপর বলল, ওদের তো এখন জানাবো। মানে? বেবির কথা সবাইকে তো জানাতে হবে। ইকরাম চুপ করে রইল, তার চোখে উদ্বেগ। কি হয়েছে? তুমি কি চাও না? না না, সেটা না, কিন্তু এখনই জানানো ঠিক হবে? আমরা তো এখনও ডাক্তারের সাথে কথা বলিনি, কোনো টেস্ট করাইনি। ও হ্যাঁ, সেটা তো ঠিক, আগে ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটু অপেক্ষা করি, তারপর সব ঠিকঠাক হলে জানাবো। নিশা মাথা নেড়ে রাজি হলো। তারপর বলল, কিন্তু তুমি কি এখন শান্ত? মানে? আগের মতো রাগ করে বসে থাকবে না তো? ইকরাম লজ্জা পেয়ে গেল। তারপর বলল, না, আর না, তুমি তো আমার রাগ ভাঙিয়ে দিয়েছ। ভালো কথা, তাহলে এখন থেকে রাগ করলে কিভাবে ভাঙাবো? ইকরাম কিছু বলার আগেই নিশা তার বুকে আঙুল দিয়ে আলতো করে টোকা দিল। এইভাবে? ইকরাম কিছু বলতে পারল না। নিশা আবার টোকা দিল, এবার একটু জোরে। নাকি এইভাবে? তুমি কি আমাকে জ্বালাচ্ছ? হ্যাঁ, খুব করে জ্বালাচ্ছি, কারণ তুমি আমার বর। স্বামীকে জ্বালানোর অধিকার আমার আছে। ইকরাম তার হাত ধরে ফেলল। তারপর বলল, অনেক পেয়েছ দেমাগ। আছে তো, তোমার দরুন। তাহলে এখন শাস্তি পেতে হবে। কি শাস্তি? ইকরাম নিশাকে টেনে নিল নিজের বুকে। তারপর ফিসফিস করে বলল, সারা রাত জেগে আমার সাথে মুভি দেখতে হবে। নিশা হাসল। তারপর বলল, এটা তো শাস্তি না, এটা পুরস্কার। তাহলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ওটা শাস্তি হতে পারে, কিন্তু আজকে তো ছুটির দিন, কালকে অফিস নেই তোমার। কালকে অফিস আছে। মিথ্যা কথা, কাল রবিবার। ইকরাম ধরা পড়ে গেল, লজ্জায় হাসল। ধরতে পেরেছ? পেরেছি। এখন বলো কেন মিথ্যা বলছিলে? কারণ আমি চাই তুমি আমার সাথে সারা রাত জেগে মুভি দেখো। নিশা একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে, রাজি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? মুভি হবে রোম্যান্টিক। মানা। কমেডি। মানা। তাহলে হরর। নিশা চোখ কপালে তুলল। হরর মুভি? আমি ভয় পাই। ঠিক সেই জন্যই তো তুমি ভয় পাবে, আমার গায়ে জড়িয়ে ধরে রাখবে। তুমি বড় শয়তান। জানি তো। ইকরাম বিজয়ীর হাসি হাসল। নিশা তার বুকে এক ঘুষি মারল, খুব জোরে না, শুধু ভালোবাসার ঘুষি। আচ্ছা, আমরা কোন মুভি দেখব? কোন মুভি দেখলে তুমি বেশি ভয় পাও? কোনোটাতেই ভয় পাই না। মিথ্যা কথা। সেদিন রাতে তুমি হঠাৎ চিৎকার করে উঠেছিলে কিসে যেন। সেটা তুমি আমাকে ভয় দেখিয়েছিলে বলে। আমি তোমাকে ভয় দেখাইনি, আমি শুধু পেছন থেকে জড়িয়ে ধরেছিলাম। রাত 2টোর সময় পেছন থেকে কেউ জড়িয়ে ধরলে তুমিও ভয় পাও, আমি পাই না। পাও? পাই না। সেদিন আমি পাশ ফিরে দেখি তুমি কাঁপছ। ইকরাম লাল হয়ে গেল। নিশা হাসল। এই যে ধরতে পেরেছি। তুমি তো অনেক কিছু মনে রেখেছ। হ্যাঁ, তুমি আমার সাথে যা কিছু করেছ সব মনে আছে, প্রতিটা মুহূর্ত। ইকরাম নিশার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর খুব ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি যখন কলেজে ছিলাম তখন তোমার কথা লিখে রাখতাম ডায়েরিতে। ডায়েরি এখনো আছে? আছে, আমার পুরনো বাসায়, মায়ের কাছে। আনবে? আনবো, তোমাকে পড়ে শোনাবো। কবে আনবে? কালকে। কালকে সকালে যাব মায়ের বাসায়। নিশা উচ্ছ্বসিত হয়ে উঠল, তারপর আবার থমকে গেল। কিন্তু কালকে তো রবিবার, সকালে আমরা ঘুম থেকে উঠি না। উঠব,
বিশেষ দিনে বিশেষ কাজ করতে হয়। কি বিশেষ দিন? ইকরাম ঘড়ির দিকে তাকালো, তারপর নিশার দিকে তাকিয়ে বলল, আজ 15ই নভেম্বর, কাল 16ই নভেম্বর। নিশা কিছু বুঝতে পারল না। তাতে কি? ইকরাম একটু হেসে বলল, কাল 16ই নভেম্বর, যেদিন আমি প্রথম তোমাকে ভালোবাসি বলেছিলাম। নিশা স্তব্ধ হয়ে গেল, তার চোখে জল চলে এলো। তুমি মনে রেখেছ? কিভাবে ভুলি? সেদিন বৃষ্টি হচ্ছিল, কলেজের মাঠে তুমি একা দাঁড়িয়েছিলে। আমি এসে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার দিকে তাকিয়ে কিচ্ছু বলনি, তারপর চলে গিয়েছিলে। আমি তখন কি বলবো বুঝতে পারিনি। ভেবেছিলাম তুমি রাগ করবে, কিন্তু তুমি পরের দিন আমাকে একটা চিঠি দিয়েছিলে। এখনও আছে? আছে, আমার মানিব্যাগে। ইকরাম তার মানিব্যাগ বের করল, ভাঁজ করা একটা পুরনো কাগজ বের করল, সাবধানে খুলল। নিশা তার নিজের হাতের লেখা দেখতে পেল। তোমাকে আমি চিনি না, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয় চিরকাল চিনি। তুমি অপেক্ষা করো, সময় হলে সব ঠিক হবে। নিশা কাঁদতে শুরু করল। ইকরাম তাকে জড়িয়ে ধরল। কেঁদো না সোনা, এখন তো আমি তোমার, এখন তো আমরা এক। আমি জানি না কেন এরকম করি, মাঝে মাঝে তোমাকে খারাপ কথা বলে ফেলি, কিন্তু সত্যি আমি তোমাকে এত ভালোবাসি যে। জানি, আমি সব জানি। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ? করে দিয়েছি, অনেক আগে। নিশা একটু শান্ত হলো, তারপর চিঠিটার দিকে তাকিয়ে বলল, আমি কি এটা রাখতে পারি? এটা যে তোমারই লেখা, তুমি রাখবে। না, আমি চাই তুমি রাখো। যেভাবে এতদিন রেখেছ সেভাবে আরও কিছুদিন রাখো। তারপর যখন আমাদের বেবি হবে, ওকে দেখাবে। বেবিকে দেখাবো, বলবো, দেখ বাবা, তোমার মা আমাকে কত ভালোবাসতো। ভালোবাসতো না, ভালোবাসে, এখনও ভালোবাসে। ইকরাম হাসল, তারপর বলল, তাহলে কালকে সকালে যাচ্ছি মায়ের বাসায়। আমি তোমার সাথে যাব? তুমি কি যেতে চাও? হ্যাঁ, অনেক দিন হয়নি তোমাদের বাসায় যাওয়া। শাশুড়ি মা বকবেন। বকবেন না, তোমাকে দেখলে খুব খুশি হন। সত্যি? সত্যি। তিনি তো প্রতিদিন জিজ্ঞেস করেন বউ কেমন আছে, খাওয়া দাওয়া ঠিকমতো হয় কি না। নিশা একটু লজ্জা পেল। তুমি কি বলো? বলি খুব ভালো আছে, আমার থেকে ভালো খাওয়ায়, ভালো রাখে। মিথ্যে কথা, আমি তো রান্না জানি না। জানো না, কিন্তু চেষ্টা করো, সেটাই বড় কথা। নিশা একটু চুপ করে রইল, তারপর বলল, তোমার মাকে আজ ফোন দিই? দাও। কি বলবো? বলো কালকে দেখা করতে আসছি। আর বেবির কথা? ওটা পরে, আগে ডাক্তারের কাছে যাই। নিশা ফোন হাতে নিল, কিন্তু ডায়াল করতে পারল না। কি হলো? ভয় করছে। কেন ভয়? যদি মা না চান? কি না চান? আমরা বেবি নিচ্ছি। ইকরাম অবাক হলো। কেন চাইবেন না? তিনি তো নিজেই বেবি চান। চান, কিন্তু সময় হয়নি এখনো। সময় হয়েছে। তুমি তোমার কলেজ শেষ করেছ, চাকরিও করো, আর আমি তো আছি। নিশা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ডায়াল করল। কয়েক রিং পরে ওপাশ থেকে গলা ভেসে এলো। হ্যালো মা, আমি নিশা। ও বৌমা, কেমন আছো? অনেক দিন পরে ফোন দিলে। ভালো আছি মা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। ইকরাম কেমন আছে? ওকে ঠিকমতো খাওয়াও তো? হ্যাঁ মা, খাওয়াই। ওর সবজি খাওয়ার অভ্যেস নেই, ওকে জোর করে সবজি খাওয়াবে। খায় মা, আমি বললে খায়। ও, তোমার কথা শুনে বুঝি, বড় ভালো কথা। নিশা হাসল। ইকরাম পাশ থেকে ফোনে কান পেতে শুনছিল। মা, কালকে আমরা আসছি আপনার বাসায়। কালকে? এত তাড়াহুড়ো কেন? না মানে, ইকরামের কিছু পুরনো জিনিস আছে এখানে, ও সেগুলো নিতে চায়। কি জিনিস? নিশা ইকরামের দিকে তাকালো। ইকরাম ইশারায় বলল, বলো না। মানে ওর ডায়েরি আছে, সেটা চায়। ও, সেই ডায়েরি? ইকরামের বাবা মা পরস্পরের দিকে তাকিয়ে হাসলেন। ও তো ছোটবেলায় ডায়েরিতে অনেক কিছু লিখত। হ্যাঁ মা, সেগুলো চায়। আচ্ছা, নিয়ে যাও। কালকে সকালে আসবে নাকি দুপুরে? সকালেই আসবো মা। ঠিক আছে, আমি তোদের জন্য পায়েস রান্না করব। না মা, এত কষ্ট করবেন না। কষ্ট না বৌমা, তোরা আসবি, এতেই আমার কষ্ট দূর হয়। আচ্ছা, ইকরামকে দে তো একটু। নিশা ফোন ইকরামের হাতে দিল। হ্যাঁ মা। বাবা, কেমন আছিস? ভালো মা। বৌমাকে ঠিকমতো রাখিস, ওকে কষ্ট দিবি না। দেই না মা। তোর কথা বিশ্বাস হয় না, তুই ওকে অনেক আদর করিস, ও লজ্জা পায়, সেদিনও বলছিল। ইকরাম লাল হয়ে গেল। মা প্লিজ। আচ্ছা আচ্ছা, কিছু বলছি না, কালকে সকালে আসিস, আমি সব রেডি রাখব। ঠিক আছে মা। ইকরাম ফোন রেখে দিল।
নিশা হাসছে। কি হলো, তোমার মা কি বললেন? বললেন তোকে আদর করি বেশি। সত্যি তো, তুমি তো আদর করো বেশি। কম করব এখন থেকে? না, বেশি করো, আমি মরে যাই তোমার আদরে। ইকরাম তার চুলে হাত বুলিয়ে দিল, তারপর বলল, সোনা, একটা কথা বলবো? বলো। তুমি যখন আমার থেকে দূরে সরে যেতে চাও তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধু তোমার সময় দরকার। সময় না বাবু, শুধু একটু বুঝতে হবে। আমি লজ্জা পাই, ছোটবেলা থেকে শিখে এসেছি ভালোবাসা প্রকাশ করা লজ্জার। এখন সেটা ভাঙতে সময় লাগছে। আমি অপেক্ষা করতে পারি, কিন্তু তুমি বারবার কাছে এসো, দূরে সরে যেও না। আসবো, প্রতিদিন আসবো, প্রতি মুহূর্তে আসবো। নিশা হাসল, তারপর বলল, তুমি যখন মুভি দেখার সময় আমার হাত ধরে রাখো তখন আমি নিজেকে খুব নিরাপদ অনুভব করি। ধরে রাখব। আর যখন আমার মাথায় হাত বোলাও তখন ঘুম পেয়ে যায় খুব দ্রুত। বুলিয়ে দেব। আর যখন গান গাও তখন আমার খুব ভালো লাগে। গাইব। সারা জীবন গাইবে? সারা জীবন। রাত হয়ে এলো, বাসার সবাই নিজ নিজ রুমে চলে গেছে। নিশা আর ইকরাম এখনও জেগে। বারান্দায় দাঁড়িয়ে তারা, চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল মাঝে মাঝে। রাত কত হলো জানো? ইকরাম ঘড়ি দেখল, 10:30। এত রাত, অফিস আছে কাল। বলেছিলাম না কাল রবিবার। নিশা হাসল। আচ্ছা, তাহলে মুভি দেখব। হরর মুভি? হরর মুভি? তুমি তো ভয় পাও। তুমি আমার গায়ে জড়িয়ে থাকবে, তাহলে ভয় পাবো না। নিশা একটু থতমত খেল, তারপর বলল, তুমি ঠিক করেছো দেখি আজকে? হ্যাঁ, ঠিক করেছি। রুমে এসে ল্যাপটপ খুলল ইকরাম। নিশা বিছানায় বালিশ ঠিকঠাক করে রাখছে। ইকরাম একটি মুভি সিলেক্ট করল। এইটা দেখব। এটা কি নাম? দ্য কনজিউরিং। ও গড, এটা তো অনেক ভয়ঙ্কর। তুমি ভয় পাও? পাওয়া যায় বলো। ইকরাম হাসল, তারপর প্লে বাটনে ক্লিক করল। মুভি শুরু হলো। শুরুটা মোটামুটি স্বাভাবিক। নিশা বালিশে হেলান দিয়ে বসে আছে, ইকরাম তার পাশে। কিছুক্ষণ পর ইকরাম তার হাত ধরল। নিশা তাকালো। ইকরাম চোখ মুভিতে। আস্তে আস্তে গল্প এগোতে লাগলো। ভয়ের পরিবেশ তৈরি হতে লাগলো। নিশা একটু একটু করে ইকরামের কাছাকাছি সরে এলো। ইকরাম টের পেল, কিন্তু কিছু বলল না। একটা দৃশ্যে হঠাৎ বিকট শব্দে ভূত দেখা গেল। নিশা চিৎকার করে ইকরামের বুকে মুখ গুজে দিল। ইকরাম তাকে জড়িয়ে ধরল। ভয় পাচ্ছ? একটু। বন্ধ করে দেব? না, দেখো, কিন্তু তুমি আমার হাত ছেড়ো না। ছাড়ব না। মুভি এগোতে লাগলো। নিশা এখন ইকরামের বাহুতে মাথা রেখে শুয়ে আছে। ইকরাম তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মুভির দিকে ওর মন নেই, শুধু নিশার শ্বাস প্রশ্বাসের তাল অনুভব করছে। জানো, আজকে তোমার মায়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। কেন? ওনার কণ্ঠে এত মায়া, আমি শুনেই বুঝতে পারি তিনি আমাকে কতটা ভালোবাসেন। ভালোবাসেন তো, তুমি তো ওর মেয়ে এখন। কিন্তু আমি তো ওর পেটের সন্তান না। পেটের সন্তান না হলেও মনের সন্তান তো হয়েছ। নিশা কিছু বলল না, শুধু ইকরামের বুকে মুখ গুজে রইল। মুভির ক্লাইম্যাক্স চলছে। পর্দায় ভূতের সাথে লড়াই। নিশা ভয়ে চোখ বন্ধ করে আছে। ইকরাম মুভি পজ করে দিল। কি হলো? তুমি তো দেখছো না। দেখছি তো। চোখ বন্ধ করে কি দেখো? অনুভব করছি। কি অনুভব করছো? তোমার হৃদস্পন্দন। ইকরাম কিছু বলল না, শুধু নিশার হাত নিজের বুকে রাখল। কেমন লাগে? খুব মিষ্টি লাগে। তোমার বুকের ভেতরটা যেন একটা মিউজিক বক্স, ছন্দময়। ইকরাম তার কপালে চুমু খেল। তারপর মুভি আবার চালু করল। মুভি শেষ হলো প্রায় 1টায়। নিশা ঘুমিয়ে পড়েছে ইকরামের বুকে। ইকরাম ল্যাপটপ বন্ধ করে নিশাকে বিছানায় শোয়ানোর চেষ্টা করল, কিন্তু নিশা জড়িয়ে ধরেছে তাকে। ওঠো সোনা, শুয়ে পড়ো। না, তুমি এখানে বসো। আমি তো আছি। তাহলে আমিও এখানে শুয়ে থাকব। ইকরাম আর জোর করল না। নিশাকে যেমন আছে তেমনই রেখে নিজেও বালিশে মাথা রাখল। ঘুমাচ্ছ? না। কি ভাবছ? ভাবছি কালকে সকালে মায়ের বাসায় যাব। কি বলবো ওনাকে? সত্যি কথা বলবে। কি সত্যি কথা? তুমি ওনাকে বলবে, মা, আমি ইকরামকে খুব ভালোবাসি, আমি ওকে কখনো ছেড়ে যাব না। নিশা চোখ খুলল। ইকরামের দিকে তাকিয়ে বলল, এত নিশ্চিত কেন তুমি? কারণ আমি জানি তুমি মিথ্যে বলতে পারো না। নিশা হাসল, তারপর বলল, ঠিক বলেছ, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, যতই তুমি দুষ্টুমি করো না কেন। আমি দুষ্টুমি কম করব এখন থেকে। করবে না? কম করব। কতটুকু কম? 50% কম। তার মানে এখনও 50% দুষ্টুমি থাকবে? ইকরাম লজ্জা পেয়ে গেল। থাকবে একটু, খুব বেশি না। কতটুকু বেশি না? মানে যখন তোমাকে খুব মিস করব তখন একটু করব। আমাকে তো তুমি প্রতিদিনই পাও, তাহলে মিস করো কেন? পাওয়া সত্ত্বেও মিস করি। তুমি আমার চোখের সামনে থাকো, তারপরও বুকের ভেতরটা বলে ওঠে আরও কাছে যাই। নিশা চুপ করে গেল।
তার চোখে জল। ইকরাম দেখতে পেল। কেন কাঁদছ? না, এমনি। তুমি এত ভালোবাসো কেন আমাকে? ভালোবাসি বলে ভালোবাসি, কারণ খুঁজে পাই না। তুমি জানো আমি নিখুঁত না। জানি। আমি রাগ করি, খারাপ কথা বলি, দূরে সরিয়ে দিই। জানি। তারপরেও ভালোবাসো? তারপরও ভালোবাসি। নিশা আর কিছু বলল না, শুধু ইকরামের বুকে মুখ গুজে কাঁদতে লাগল। ইকরাম চুপ করে তার মাথায় হাত বুলিয়ে দিল। সকাল হলো। আলমারি থেকে সূর্যের আলো এসে ঘরে পড়েছে। নিশা প্রথমে ঘুম থেকে উঠল। ইকরাম তখনও ঘুমিয়ে। তার মুখের দিকে তাকিয়ে রইল নিশা। কত সুন্দর ঘুমের ভঙ্গি, ছোট্ট ছেলেটার মতো। নিশা তার কপালে আঙুল দিয়ে আলতো করে টোকা দিল। ইকরাম নড়ল না। আবার টোকা, এবার একটু জোরে। ইকরাম চোখ খুলল। ওঠো, সকাল হয়েছে। কটা বাজে? 7টা। আরও 10 মিনিট। না, আজকে তো মায়ের বাসায় যাবে। ইকরাম চোখ বুজে ফেলল। নিশা তার নাকে টোকা দিল। ওঠো প্লিজ। ইকরাম চোখ না খুলেই নিশার হাত ধরে টেনে নিল। নিশা তার বুকে পড়ল। কি করছো? ওঠো। আরও 5 মিনিট। না, উঠতে হবে। ইকরাম চোখ খুলল। নিশার মুখ তার চোখের সামনে। হাসল। গুড মর্নিং। গুড মর্নিং। এখন ওঠো। ইকরাম উঠে বসল। তারপর বলল, তুমি আজকে খুব সুন্দর দেখাচ্ছে। নিশা লজ্জা পেল। সকাল সকাল চাটুকারিতা করছো? সত্যি কথা, তুমি প্রতিদিন নতুন লাগে। নিশা বিছানা থেকে নেমে পড়ল। বলল, যাও ব্রাশ করো, আমি নাস্তা তৈরি করি। নাস্তা শেষ। তৈরি হয়ে নিশা। ইকরাম এখনও তৈরি হয়নি। নিশা বারান্দায় দাঁড়িয়ে। পায়রা ডাকছে কোথাও। ইকরাম এসে দাঁড়ালো পাশে। তৈরি? হ্যাঁ, চলো। বেরিয়ে পড়ল দুজনে। গেট পেরিয়ে রাস্তায় নেমেছে, হাতে হাত। খুব সকাল, তাই রাস্তায় লোকজন কম। নিশা হঠাৎ থমকে দাঁড়ালো। কি হলো? না, ওই দোকানটা দেখছি। ইকরাম তাকালো। সেটা ছিল ফুলের দোকান। ফুল কিনবে? না, তুমি যেদিন আমাকে প্রথম ফুল দিয়েছিলে সেদিন এই দোকান থেকে কিনেছিলে। ইকরাম অবাক হয়ে গেল। তুমি মনে রেখেছ? হ্যাঁ, তুমি সন্ধ্যায় দোকান থেকে ফুল কিনেছিলে, তারপর কলেজের গেটে দাঁড়িয়েছিলে। আমি বের হতেই এগিয়ে দিয়ে বলেছিলে, এই নাও তোমার জন্য। তুমি ফুল নিয়েছিলে? নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি ওই ফুলের এত মূল্য। কি মূল্য? ওই ফুলগুলো আমার কাছে এখনও শুকায়নি। ইকরাম কিছু বলল না, তার চোখ ছলছল। চলে গেল দুজনে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে। বাস আসতে একটু সময় আছে। ইকরাম বলল, কাল থেকে আমি তোমাকে প্রতিদিন ফুল দেব। পাগল হয়েছ নাকি? এত খরচ করবে কেন? কারণ তুমি ফুল পছন্দ করো। পছন্দ করি, কিন্তু প্রতিদিন না, বিশেষ বিশেষ দিনে দিলেই হবে। কোন দিনগুলো বিশেষ? নিশা একটু ভাবল, তারপর বলল, যেদিন তুমি আমাকে বেশি ভালোবাসবে। সেটা তো প্রতিদিন। তাহলে প্রতিদিনই বিশেষ। বাস এলো। উঠে পড়ল দুজন। ভিড় নেই ভেতরে। পাশাপাশি দুটো সিট পেল। জানালার পাশে নিশা, পাশে ইকরাম। বাস ছেড়ে দিল। নিশা জানালার বাইরে তাকিয়ে আছে। ইকরাম তার দিকে তাকিয়ে। কি দেখছো? কিছু না, শুধু বাইরে দেখছি। কি ভাবছ? ভাবছি এই শহরটা কত বদলে গেছে। আমরা যখন কলেজে পড়তাম তখন এই রাস্তাটা এত ব্যস্ত ছিল না। বদলে যায় সব কিছু, কিন্তু তুমি বদলাওনি। ইকরাম হাসল। বদলাইনি? না, তখনও তুমি আমার হাত ধরতে, এখনও ধরো। তখনও তুমি আমাকে ফুল দিতে, এখনও দাও। তখনও তুমি আমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসার কথা বলতে, এখনও বলো। তাহলে কি বদলেছে? নিশা ইকরামের দিকে তাকালো। তারপর বলল, আমি বদলেছি। আমি তোমাকে তখন বুঝতে পারিনি, এখন বুঝি। বাস থামল ওদের স্টপেজে। নেমে পড়ল। সামনেই ইকরামের বাসা। গেটের কাছে দাঁড়িয়ে নিশা একটু থমকে গেল। কি হলো? একটু ভয় করছে। কেন? মনে হচ্ছে মা হয়তো আমাকে কিছু বলবেন। কিচ্ছু বলবেন না, তুমি শুধু হাসবে, ওনাকে জড়িয়ে ধরবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। নিশা দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে শাশুড়িমা দরজা খুললেন। নিশাকে দেখেই হেসে ফেললেন। আয় বৌমা আয়, এত তাড়াতাড়ি আসলি কেন? সকালবেলা উঠতে কষ্ট হয়নি? না মা, কষ্ট হয়নি। ভেতরে ঢুকলো দুজন। শ্বশুর মোরসাহেব পত্রিকা পড়ছেন। নিশা পা ছুঁয়ে প্রণাম করল। আশীর্বাদ করলেন তিনি। বাবা ইকরাম, তোর বউকে ঠিকমতো রাখছিস তো? হ্যাঁ বাবা, রাখছি। ওকে কিচ্ছু বলতে হবে না, ও খুব ভালো মেয়ে। নিশা লজ্জা পেয়ে গেল। শাশুড়িমা রান্নাঘরে চলে গেলেন নাশতার ব্যবস্থা করতে। নিশাও পিচপিচ গেল। মা, আমি সাহায্য করি। না না, তুই বস, তুই বেড়াতে এসেছিস, তোর কাজ নেই। না মা, প্লিজ আমাকে কিছু করতে দিন। শাশুড়িমা হাসলেন। তারপর বললেন,
আচ্ছা আলুগুলো ছাড়িয়ে দে। নিশা আলু ছাড়াতে লাগলো। শাশুড়ি মা ডাল বসালেন। মা, কি বৌমা, একটা কথা বলবো? বল। নিশা চুপ করে রইল। কথা জড়িয়ে আসছে গলায়। কি বলবি, বল না। মা, আমি ইকরামকে খুব ভালোবাসি। শাশুড়ি মা হাসলেন। নিশার দিকে তাকিয়ে বললেন, জানি মা, জানি তুই ওকে ভালোবাসিস বলেই তো ও তোকে বিয়ে করতে পেরেছে। কিন্তু আমি মাঝে মাঝে ওকে কষ্ট দেই। দিস? কিভাবে? ওকে দূরে সরিয়ে দেই, বাজে কথা বলি, ওর ভালোবাসাটা বুঝতে চাই না। শাশুড়ি মা নিশার হাত ধরে নিজের হাতে নিলেন। তারপর বললেন, বৌমা শোন, সংসারে দুজন মানুষ একসাথে থাকে। কখনো কখনো মন খারাপ হয়, রাগ হয়, অভিমান হয়, এটা স্বাভাবিক। তুই যদি ভাবিস তুই ওকে কষ্ট দিচ্ছিস, তাহলে একবার ওকে জড়িয়ে ধরবি, ওর চোখের দিকে তাকিয়ে বলবি, তুমি আমার খুব প্রিয়, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এত সহজ, এত সহজ। পুরুষ মানুষগুলো আসলে ছোট ছেলে, ওদের শুধু ভালোবাসার নিশ্চয়তা চাই। নিশা চোখ মুছল। তারপর বলল, মা, আরেকটা কথা বলবো? বল। আমরা বেবি নিতে চাই। শাশুড়ি মা থমকে গেলেন। তারপর নিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সত্যি? হ্যাঁ মা, আমরা ডিসাইড করেছি। শাশুড়ি মা নিশাকে জড়িয়ে ধরলেন, চোখে জল। অনেক দিন অপেক্ষা করছি এই কথাটার জন্য। নাশতা শেষ। ইকরাম তার পুরনো রুমে গেছে ডায়েরি খুঁজতে। নিশা শাশুড়ি মায়ের সাথে বসে আড্ডা দিচ্ছে। তোদের তো এখন আলাদা বাসা নেওয়া দরকার বৌমা। কেন মা? বাচ্চা হবে তো, তখন নিজের সংসার নিজের মতো চালাতে হবে। এখনও তো সময় আছে মা। সময় আছে? প্রেগন্যান্সির সময়টাও তো নিজের মতো থাকতে হয়। ইকরাম তোকে নিয়ে আলাদা থাকবে, তোরও ভালো লাগবে। কিন্তু মা, আমরা তো এখন ওর বড় ভাইয়ের সাথেই থাকি। থাকতে পারিস, কিন্তু নিজেদের একটা জায়গা থাকা ভালো। আমি তোদের জন্য একটা ফ্ল্যাট দেখে রেখেছি। নিশা অবাক হয়ে গেল। ফ্ল্যাট? হ্যাঁ, ইকরামের বাবা কিছু টাকা রেখেছিলেন ওর জন্য। আমি সেটা দিয়ে তোদের জন্য ফ্ল্যাট কিনে দিতে চাই। না মা, এটা ঠিক হবে না। ওই টাকা তো আপনার সিকিউরিটির জন্য। আমার সিকিউরিটির জন্য তোদের পাশে থাকলেই হলো। তাছাড়া তোদের বাচ্চা হবে, ওকে তো একটা নিজের জায়গা দিতে হবে। নিশা আর কিছু বলল না, শুধু শাশুড়ি মায়ের হাত ধরে রাখল। ইকরাম ডায়েরি নিয়ে এলো, পুরনো কালো কাবার হাতে নিয়ে। নিশা যেন স্বপ্ন দেখছে। এটা খুলবো? খোলো। ইকরাম প্রথম পাতা খুলল। তারিখটা লেখা আছে, সেই দিন যখন সে প্রথম নিশাকে দেখেছিল। আজ ওকে প্রথম দেখলাম। সাদা শাড়ি, লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় ছোট্ট একটা তাবিজ, চোখে কাজল। আমি পাগলের মতো তাকিয়েছিলাম। কে এই মেয়ে? জানি না, কিন্তু মনে হচ্ছে চিরকাল চিনি। নিশা পড়ছে, চোখ বেয়ে জল পড়ছে। ওর নাম জানতে পারলাম, নিশা। কি সুন্দর নাম, যেন রাতের আকাশের মতো গভীর। ওর সাথে কথা বলার সাহস পাচ্ছি না। ও সিনিয়র, ভালো ছাত্রী, খুব সিরিয়াস, আর আমি শুধু একটা ছোট্ট ছেলে। আজ আবার ওকে দেখলাম কলেজ ক্যান্টিনে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, হাসছিল। কি সুন্দর হাসি ওর, যেন ঝর্ণা। আমি চুপচাপ বসেছিলাম দূরে, ওর দিকে তাকিয়ে। ও একবার আমার দিকে তাকালো, চোখাচোখি হলো। আমি লজ্জায় নিচু করে ফেললাম মাথা। নিশা কাঁদছে, ইকরাম তার হাত ধরে আছে। আজ ওর সাথে কথা বললাম, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। ও আমাকে জিজ্ঞেস করল, তুমি কি ইকরাম, রাফির বন্ধু? আমি মাথা নাড়লাম। ও হাসল, বলল, তোমাকে প্রায়ই দেখি কমন রুমে, পড়াশুনো করো? আমি বললাম, হ্যাঁ, আসলে ওর দিকে তাকিয়েই পড়াশুনো করতাম, কিন্তু সেটা বলিনি। আজ ওর হাত ধরার সাহস পেলাম। কলেজের মাঠে ও একা দাঁড়িয়েছিল। আমি কাছে গেলাম, বললাম, নিশা, আমি তোমাকে ভালোবাসি। ও আমার দিকে তাকিয়ে কিছু বলল না, তারপর চলে গেল। মনে হলো পৃথিবীটা থেমে গেছে। আমি কি ভুল করে ফেললাম? ও আমাকে চিঠি দিল, ও বলল সময় দিতে। আমি অপেক্ষা করব, যতদিন লাগে অপেক্ষা করব। ও আমার জীবনের আলো, ও ছাড়া আমি কিছু না। নিশা ডায়েরি বন্ধ করে দিল, আর পড়তে পারছে না। এত ভালোবাসা, এত বছর ধরে। কেন তুমি আমাকে এইসব আগে বলনি? বলতে চেয়েছি অনেকবার, কিন্তু ভয় পেয়েছি। যদি তুমি মনে করো আমি পাগল, যদি তুমি হাসো। আমি তোমাকে নিয়ে হাসব? আমি তোমাকে নিয়ে কখনো হাসি না। তুমি জানো না তুমি আমার কাছে কতটা মূল্যবান। এই ডায়েরির প্রতিটা পাতায় তুমি, আমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি। নিশা ইকরামকে জড়িয়ে ধরল, কান্না ভেজা কণ্ঠে বলল, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, কথা দিচ্ছি। তুমি কষ্ট দাও, আমি সেটাও ভালোবাসি, কারণ তুমি কষ্ট দিতে গিয়েও আসলে ভালোবাসাই দাও। শাশুড়িমা দরজার আড়াল থেকে দেখছিলেন,
চোখ মুছলেন তিনি, তারপর চলে গেলেন রান্নাঘরে। দুপুরের খাওয়া শেষ। ফিরতি পথে রওনা দিল নিশা আর ইকরাম। শাশুড়িমা অনেক খাবার বেঁধে দিলেন। নিশা পায়েসের বাটি কোলে নিয়ে বসে আছে বাসে। মা খুব ভালো মানুষ। হ্যাঁ, ওনাকে আমি খুব ভালোবাসি, ওনাকেও তুমি। জানো, মা আমাদের জন্য ফ্ল্যাট কিনে দিতে চান। ইকরাম চমকালো। ফ্ল্যাট? হ্যাঁ, ওনার কাছে তোমার জন্য কিছু টাকা আছে, সেটা দিয়ে ওনারা আমাদের ফ্ল্যাট কিনে দিতে চান। আমি চাই না, ওই টাকা মায়ের সিকিউরিটির জন্য। আমিও তাই বললাম, কিন্তু ওনারা শুনছেন না। ইকরাম চুপ করে রইল। অনেকক্ষণ পরে বলল, আমার বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন, ইকরাম, তোর মাকে ভালো রাখবি। আমি কথা দিয়েছিলাম, কিন্তু আজ ওনাকে দিয়ে যদি টাকা খরচ করাই, তাহলে আমি কি ওনাকে ভালো রাখতে পারলাম? তুমি ওনাকে ভালো রাখছো। ওনাকে শুধু টাকা দিয়ে ভালো রাখা যায় না, ওনার ভালোবাসা দরকার, যা তুমি দিচ্ছ। তবুও ওনাকে জিজ্ঞেস করো একবার, ওনার মুখের কথা শোনো। ইকরাম আর কিছু বলল না, শুধু ইকরামের কাঁধে মাথা রাখল। বাসা ফিরতে সন্ধে হয়ে গেল। নিশা ক্লান্ত, বিছানায় গায়ে এলিয়ে দিল। ইকরাম তার পাশে বসল। ক্লান্ত লাগছে? একটু। ঘুমাও একটু। না, তুমি সাথে থাকো। ইকরাম পাশে শুয়ে পড়ল। নিশা তার বুকে মাথা রাখল। কিছুক্ষণ নীরবতা। তারপর নিশা বলল, আজকে মাকে বলেছি। কি বলেছ? বেবির কথা। ইকরাম চমকালো। কি বললেন? খুব খুশি হলেন। বললেন অনেক দিন অপেক্ষা করছেন এই কথাটার জন্য। ইকরাম হাসল। আমি জানতাম ওনাকে খুশি হবেন। তুমি কি খুশি? আমি তো পাগলের মতো খুশি। তাহলে কি আমরা এখন ডাক্তারের কাছে যাব? হ্যাঁ, কালকে যাব। নিশা একটু চুপ করে রইল। তারপর বলল, ভয় করছে। কিসের ভয়? যদি কিছু সমস্যা হয়, যদি বেবি না হয়, যদি আমি মা হতে না পারি? ইকরাম নিশাকে জড়িয়ে ধরল। তুমি পারবে, তুমি সব পারো। কিন্তু যদি না পারি, তাহলে আমরা দুজনই থাকব, তুমি আর আমি, এটাই যথেষ্ট। নিশা কাঁদতে শুরু করল। তুমি এত ভালো কেন? ভালোবাসি বলে। আমিও তোমাকে ভালোবাসি, অনেক বেশি। ইকরাম তার চোখের জল মুছে দিল। তারপর বলল, কালকে আমরা ডাক্তারের কাছে যাব, সব ঠিক থাকবে। তুমি শুধু ভেবো না। চেষ্টা করব। রাত হলো। নিশা ঘুমিয়ে পড়েছে। ইকরাম জেগে আছে। তার হাত নিশার পেটের উপর। সেখানে এখনো কিছু নেই, কিন্তু তার মনে হচ্ছে যেন ইতিমধ্যে একটা স্পন্দন অনুভব করছে। ইকরাম খুব ধীরে ধীরে বলল, হ্যালো বাবা, আমি তোমার বাবা। তুমি এখনো আসোনি, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি জানো, তোমার মা খুব সুন্দরী আর খুব ভালো মানুষ। তুমি ওর মতো হও। আর হ্যাঁ, তুমি এলে আমি তোমাকে সব শেখাবো। সাইকেল চালানো, গাছে ওঠা, মাছ ধরা। আর হ্যাঁ, তুমি মেয়ে হলে আমি তোমাকে তোমার মায়ের মতো বানাবো। আর ছেলে হলে তুমি আমার মতো হবে, কিন্তু ওই দুষ্টুমিটা আমার থেকেই শিখবে। তাহলে তোমার মা রাগ করবে, কিন্তু ভালোবাসবে, খুব ভালোবাসবে। নিশা ঘুমের ঘোরে একটু নড়ল। ইকরাম চুপ করে গেল। তারপর আবার ফিসফিস করে বলল, আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি বাবা। তুই আয়, তাড়াতাড়ি আয়। তোর মা অনেক কষ্ট করে তোকে আগলে রাখবে। তুই ওকে কষ্ট দিবি না, ওর মতো ভালো হয়ে উঠবি। তুই এলে দেখবি এই সংসারটা কত সুন্দর হয়ে যাবে। আর হ্যাঁ, তোর মাকে আমি খুব ভালোবাসি, তুইও ওকে ভালোবাসবি। কথা দে। সকাল হলো। ইকরাম ঘুম থেকে উঠে দেখে নিশা তার দিকে তাকিয়ে আছে। কখন উঠেছ? অনেকক্ষণ হলো। তুমি কি গতরাতে আমার পেটে কথা বলেছ? ইকরাম লজ্জা পেয়ে গেল। শুনতে পেয়েছ? সব শুনতে পেয়েছি। আমি পাগলামি করছি? না, তুমি খুব ভালো বাবা হবে। ইকরাম লজ্জায় মাথা নিচু করল। নিশা তার মুখ তুলে ধরল। তুমি যে আমাদের বেবির জন্য এত ভাবো, এটা আমার খুব ভালো লাগে। ভাবি তো, সারাক্ষণ ভাবি ও কেমন হবে, ওর চোখ কাদের মতো হবে, ওর হাসি কাদের মতো হবে। ওর চোখ হবে তোমার মতো, আর হাসি হবে আমার মতো। না, হাসি হবে তোমার মতো, আর চোখ হবে আমার মতো। তাহলে কি আমরা দুজন মিলে ওকে তৈরি করব? ইকরাম হাসল। তৈরি করব। নিশা উঠে পড়ল। বলল, চলো আজকে ডাক্তারের কাছে যাই। তৈরি হয়ে বেরিয়ে পড়ল দুজনে। ডাক্তারের চেম্বারে ঢোকার আগে নিশা একটু থমকে দাঁড়ালো। কি হয়েছে? একটু প্রার্থনা করি। ইকরাম মাথা নেড়ে রাজি হল। নিশা চোখ বুজে দাঁড়িয়ে রইল। তারপর চোখ খুলে বলল, চলো। ভেতরে গেল। ডাক্তার মহিলা, বয়স্ক, ভদ্র। নিশার হাতে একটা ফর্ম দিয়ে বললেন, এই টেস্টগুলো করিয়ে নিন, রিপোর্ট আসলে দেখা যাবে। নিশা ফর্ম হাতে নিয়ে বেরিয়ে এলো। ইকরাম পাশে। কি বললেন? টেস্ট করাতে হবে, রিপোর্ট আসলে দেখা যাবে। তুমি টেনশন করো না, সব ঠিক হবে। ল্যাবরেটরিতে টেস্ট দিল নিশা। রিপোর্ট আসবে বিকেলে। ইকরাম বলল, চলো
দুপুরের খাবার খাই, কাছের একটা রেস্টুরেন্টে ঢুকলো। নিশার মুখে কথা নেই। কি হয়েছে, খাবি না? খাবো, একটু পরে। ইকরাম তার হাত ধরে বলল, তুমি যদি টেনশন করো তাহলে আমি ওই টেনশন নিয়ে কি করব? নিশা একটু হাসল। আচ্ছা, খাচ্ছি। খাবার খেলো দুজনে, তারপর বাসায় ফিরল। সময় কাটছে না, নিশা বারবার ঘড়ি দেখছে। বিকেল হতে এখনো 2 ঘন্টা বাকি। জানি। আমি কি রিপোর্ট আনতে যাব? না, আমি যাব। তুমি বাসায় থাকো, আমি এসে পড়ছি। ইকরাম বেরিয়ে গেল। নিশা একা বসে আছে, ভাবছে যদি কিছু সমস্যা হয়, যদি বেবি না হয়। ইকরাম বলেছে দুজনই যথেষ্ট, কিন্তু সে তো জানে ইকরাম বাবা হতে চায়। ওর চোখে স্বপ্নগুলো দেখতে পায় নিশা। দরজায় টুংটাং শব্দ। নিশা দৌড়ে গেল দরজা খুলতে। ইকরাম দাঁড়িয়ে, হাতে রিপোর্ট, মুখে হাসি। কি হয়েছে বলো? ইকরাম নিশাকে জড়িয়ে ধরল, তারপর কানে কানে বলল, তুমি মা হতে চলেছ। নিশা কিছু বলতে পারল না, শুধু কাঁদতে লাগল। ইকরামের বুকে মুখ গুজে। সত্যি? সত্যি, দেখো রিপোর্টে লেখা আছে। নিশা রিপোর্ট দেখল, চোখ ঝাপসা হয়ে আসছে, কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছে না। শুধু একটা শব্দ চোখে পড়ল, পজিটিভ। আমি মা হতে যাচ্ছি। হ্যাঁ, তুমি মা হতে যাচ্ছি। আর তুমি বাবা, আর আমি বাবা। নিশা আবার কাঁদতে শুরু করল। ইকরাম তাকে জড়িয়ে ধরে রইল। রাত হয়েছে, নিশা বিছানায় শুয়ে আছে, তার হাত নিজের পেটের ওপর। সেখানে এখন শুধু কল্পনা, কিন্তু কল্পনাও কখনো কখনো বাস্তবের চেয়ে বেশি মধুর হয়। ইকরাম পাশে শুয়ে আছে, নিশার পেটের ওপর হাত রেখে। কি ভাবছ? ভাবছি ও কেমন হবে। ও হবে খুব সুন্দর। ওর নাম কি রাখবে? ইকরাম কিছুক্ষণ ভাবল, তারপর বলল, যদি মেয়ে হয় নাম রাখবে নৈরিতা। নৈরিতা? কেন এই নাম? মানে রাতের অন্ধকারের দেবী। তুমি যেমন আমার রাতের আকাশে তারা হয়ে এলে, ও তেমনি আসবে। নিশা হাসল। আর ছেলে হলে? ছেলে হলে আকাশ। আকাশ? হ্যাঁ, কারণ তুমি একবার বলেছিলে আমার চোখ আকাশের মতো গভীর। তুমি এখনও মনে রেখেছ? মনে রেখেছি, প্রতিটা কথা মনে রেখেছি। নিশা চুপ করে রইল, তারপর বলল, জানো, আমি সেদিন ইচ্ছে করেই ডাইনিং রুমে তোমাকে বাধা দিয়েছিলাম। কেন? কারণ তুমি যখন আমাকে জড়িয়ে ধরো তখন আমার মনে হয় আমি খুব নিরাপদ, কিন্তু ভয়ও লাগে। ভয় লাগে এই নিরাপত্তা হারিয়ে ফেলব বলে। তুমি কখনো হারাবে না, আমি তোমার কাছেই আছি সব সময়। জানি, এখন জানি। নিশা ইকরামের হাত নিজের পেটে চেপে ধরল। ও এলে আমাদের জীবন বদলে যাবে। বদলে যাবে, ভালোভাবে বদলে যাবে। তুমি কি প্রস্তুত? আমি তোমার সাথে প্রস্তুত। তুমি থাকলে আমি সব কিছুর জন্য প্রস্তুত। নিশা চোখ বুঝল। ইকরাম তার কপালে চুমু খেল। ঘুমাও এখন। তুমি ঘুমাবে? আমি তাকিয়ে থাকব তোমার দিকে। কেন? কারণ তুমি ঘুমালে খুব সুন্দর লাগে, আমি সেটা দেখতে চাই। নিশা হাসল, তারপর চোখ বুঝল। ইকরাম তাকিয়ে রইল। তার স্ত্রী, তার সন্তানের মা, তার জীবন। এই মেয়েটির জন্য সে কতদিন অপেক্ষা করেছে। এখন ও তার, সম্পূর্ণ তার। মাঝরাতে নিশা হঠাৎ চোখ খুলল। ইকরাম তখনও জেগে। ঘুমাওনি? না। কেন? ভাবছি। কি ভাবছ? ভাবছি আমাদের বেবি যখন প্রথম কথা বলবে তখন কি বলবে। মা বলে ডাকবে, তারপর তারপর বাবা বলে ডাকবে, তারপর তারপর ওকে নিয়ে আমরা পার্কে যাব, ওকে দোলনায় চড়াবো, আইসক্রিম খাওয়াবো, ও হাসবে, আমরা দেখব। নিশা স্বপ্ন দেখছে, ইকরামের বর্ণনায় সে হারিয়ে গেছে। তারপর ও যখন বড় হবে ওকে স্কুলে ভর্তি করাবো, ওর হাতে নতুন ব্যাগ, নতুন বই, ও খুব খুশি হবে। আর আমরা আমরা গর্ব করব, বলবো এই আমাদের সন্তান। তারপর তারপর ও বড় হয়ে যাবে, কলেজে যাবে, কাউকে ভালোবাসবে, বিয়ে করবে। তারপর তারপরও চলে যাবে নিজের সংসারে। নিশা একটু চুপ করল, তারপর বলল, তাহলে আমরা আমরা থাকব, তুমি আর আমি, হাত ধরাধরি করে। বুড়ো হয়ে যাব, তোমার চুল পেকে যাবে, আমার চোখে চশমা আসবে। তবুও আমরা একসাথে থাকব। তুমি আমার হাত ধরে রাখবে, আমি তোমার চুলে হাত বুলিয়ে দেব। তারপর 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 আর কিছু না, শুধু তুমি আর আমি, এই পৃথিবীতে, এই ভালোবাসায়। নিশা ইকরামের বুকে মুখ গুজে দিল। কাঁদছে না, শুধু অনুভব করছে এই মানুষটার হৃৎস্পন্দন, ওর শ্বাস প্রশ্বাস, ওর উষ্ণতা। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। কতটুকু?
যতটুকু আকাশ, যতটুকু সাগর, যতটুকু এই পৃথিবী, তার চেয়েও বেশি। তাহলে তো আর কিছু বাকি রইল না। বাকি আছে আমাদের বেবি, ওর হাসি, ওর কান্না, ওর প্রথম পা ফেলা, ওর প্রথম কথা বলা। সেগুলোও কি ভালোবাসা? সেগুলোই ভালোবাসা, ভালোবাসার অন্য নাম। নিশা চোখ বুঝল, এবার সত্যিই ঘুমিয়ে পড়ল। একরাম তার গায়ে কম্বল টেনে দিল, নিজেও চোখ বুঝল। বাইরে ভোর হতে চলেছে, পাখিরা ডাকছে, নতুন দিন আসছে, নতুন সম্ভাবনা, নতুন ভালোবাসা। একরাম ভাবছে কাল সকালে উঠেই মাকে ফোন দেবে, বলবে, মা আপনি নানি হতে চলেছেন। মা কাঁদবেন, বাবা আকাশ থেকে হাসবেন, আর নিশা তখন ঘুমিয়ে থাকবে। ওর পেটে তাদের সন্তান, ওর বুকে একরামের ভালোবাসা। আর এই গল্পের শেষ নেই, কারণ ভালোবাসার গল্পের শেষ হয় না। শুধু এক পর্ব শেষ হয়, আরেক পর্ব শুরু হয়। ঠিক যেমন আজ শেষ হলো এই পর্ব, কাল নতুন পর্ব শুরু হবে। নিশা ঘুম থেকে উঠবে, একরাম চা বানাবে, তারা ডাক্তারের কাছে যাবে। প্রেগন্যান্সির প্রথম চেক আপ। ডাক্তার বলবেন, কংগ্রাচুলেশনস। তারপর তারা ফিরে আসবে বাসায়, হাত ধরাধরি করে। পথে ফুল কিনবে একরাম, নিশা হাসবে। আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন একরাম আবার নিশার পেটে হাত রেখে বলবে, হ্যালো বাবা, আমি তোমার বাবা। তুমি এখনও আসোনি, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর নিশা শুনবে, চোখ বুজে হাসবে, কারণ এই তো জীবন, এই তো ভালোবাসা। একটা ফুলের মতো ফোটা, একটা নদীর মতো বয়ে চলা। শেষ নেই, শুধু ইতি নয়, শুরু আছে, আর অপেক্ষা।